তারা আসলো, আমার স্পষ্ট মনে আছে, ডিসেম্বরের 30 তারিখ 2008 সালে আসলো তারা আমাকে দেখতে। দেখে তাদের পছন্দ হলো। ডিসেম্বরের 31 তারিখে আমার বিয়ের দিন তারা ঠিক করলো। জানুয়ারির 3 তারিখ আমার বিয়ে হবে। কারণ হচ্ছে ছেলে আমেরিকাতে থাকে, ছেলের হাতে বেশি সময় নাই, কি বলে এটাকে, ছেলেকে চলে যেতে হবে। হোয়াট ইজ ইউর রেসপন্স, মানে হোয়াট ওয়াজ ইউর রেসপন্স? আমার রেসপন্স ছিল যে বাবা মা যেইটা সিদ্ধান্ত নিবে আমি সেইটাই করব। মানে হয় না ওই টিনেজ বয়সে তো আমরা অনেক সময় ফল ইন থাকি কারো না কারোর প্রতি বা ওরকম? না, ওই রকম কখনো ছিল না। ওকে। না, জানুয়ারির 3 তারিখে আমার বিয়ে হলো। বিয়ে হয়ে গেল। কিন্তু আমার বাবা যে একটা ভুল করলেন, ছেলের বাড়ি ঘর কোথায়, ছেলে কি করে না করে কিচ্ছু দেখলেন না। ছেলে আমেরিকাতে থাকে সেইটাই। কারণ ছোটবেলা থেকে তার ইচ্ছা ছিল, আমি প্যান্ট শার্ট পরতে খুব পছন্দ করতাম, তো তার ইচ্ছা ছিল যে তার মেয়েকে সে আমেরিকাতে বিয়ে দিবে। আমার বাবাও আমেরিকাতে ছিল 4 বছর। আপনি প্যান্ট শার্ট পরতেন এই কারণে? হ্যাঁ, আমার বাবার মেন্টালিটি ছিল যে আমি বাইরের কান্ট্রিতে সেটেল হতে চাই, প্যান্ট শার্ট পরি অলওয়েজ। আমার মেন্টালিটি একটু ডিফারেন্ট, আমাকে সে বাইরে বিয়ে দিবে, বাইরের ছেলে দেখে। বিয়ের গাড়িতে করে যখন ওর বাসার কাছাকাছি এসে সে আমাকে বলছে, তুমি কি হেঁটে যাবে না রিকশায় যাবে আমাদের বাসায়? তো আমার না জিনিসটা কেমন যেন খটকা লাগলো। তখন তাদের বাসা ছিল মানিকদিন। তো গাড়ি মেইন রোড থেকে নেমে এমন চিপা রাস্তা, 5 মিনিট হেঁটে যাওয়া লাগবে, ইদার রিকশায় যাওয়া লাগবে। আর রিকশায় যদি যাই আমি, তাহলে ওই রাস্তা দিয়ে একজন মানুষ পাস করতে পারবে না। মানে গলি, এত গলি, আর এইরকম গলি আমি জীবনে কখনো দেখি নাই মুগদাতে। কারণ আমি যেহেতু বর্ন অ্যান্ড ব্রট আপ আমার মুগদাতে, আর তখন জগৎটাও আমার ছোট ছিল, খুব বেশি বড়ও ছিল না। তো যাই হোক, রাতের বেলা আমি গেলাম ওদের বাসায়। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, বারান্দায় গেলাম, তারপরে দেখলাম যে ওদের বারান্দার ওখানে বিশাল বড় ঝিল। আর আমি মনে মনে বললাম যে আব্বা আমারে কোন সাগরে ফেলে দিল। ঝিল হলে তো খুশি হওয়ার কথা, সুন্দর দৃশ্য। না, আমার কাছে ওইটা ভালো লাগছিল না। মানে রাস্তাটা দেখেই আমার যেন ওই রাত থেকে ইমপ্রেশনটা নষ্ট হয়ে গেছে। আমি ছোটবেলা থেকে আমার যেরকম ড্রিম ছিল যে বিশাল বড় বাসা হবে, সবকিছু সুন্দর ঝকঝকে তকতকে হবে, একটা ড্রিম থাকে না মেয়েদের, যে আমার শ্বশুর বাড়িটা এই রকম হবে। হ্যাঁ, না, ড্রিম বয় বাদই দিলাম, বাট শ্বশুর বাড়িটা অনেক সুন্দর হবে, আমার বিয়েটা অনেক ধুমধাম করে হবে, বাট সেটা হয় নাই। ছোটখাটো একটা অনুষ্ঠান করে জাস্ট দিয়ে দেওয়া। আমাদের রিলেটিভস কেউ যদি তার সাথে কথা বলতো না, সে একই কথা বলতো যে আমি তো বিয়ে করতে চাই নাই, আমার ফ্যামিলি আমাকে জোর করে বিয়ে করিয়ে দিয়েছে। এটা মানে ছেলেটা বলতো সব সময়। তো আমি একদিন না খুব রাগ হয়ে ওকে বললাম যে এটা তো দরকার কি ছিল। তো পরে আমি জানতে পারি এজ গ্যাপ কত ছিল তখন। ওর সাথে আমার এজ গ্যাপ ছিল 9 ইয়ার্সের। 9 ইয়ার্স। পরে আমি শুনতে পারি যে আমাকে যেদিন সে বিয়ে করে, মানে যেদিন আমাদের বিয়েটা ঠিক হয়, 31 ডিসেম্বর থেকে 3 জানুয়ারি পর্যন্ত তাকে রুমে অলমোস্ট নজরবন্দি করে রাখা হয়। তারপরে সে আমাকে বিয়ে করতে আসে। ও ওখানে আমেরিকাতে একটা মেয়েকে পছন্দ করে, সিলেটি মেয়ে। ওই মেয়েকে যদি বিয়ে করে তাহলে তাদের সাথে আর যোগাযোগ করবে না, তারা তাদের ছেলেকে লুজ করবে। এটা আপনি শুনেছেন? শুনেছি। আমি মনে হয় বিয়ের 3 দিনের দিনই আমাকে রান্নাঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ও যাওয়ার মনে হয় 3-4 দিন আগে একটা মেয়ে ফোন করেছে, আমি ফোনটা ধরলাম। ধরার পরে ওকে চাইলো, আমি ওকে দিয়ে দিলাম। আমি কখনো প্রশ্ন করি নাই যে মেয়েটা কে অথবা কোনো কিছু, ওগুলো আমার মাথাতেই ঢুকে নাই। আর আমার চিন্তা ছিল যে ও তো বাইরে পড়াশোনা করে, মেয়ে ফ্রেন্ড থাকতেই পারে, এটা স্বাভাবিক। তখনও পড়ছিল? হ্যাঁ, তখন ও পড়ছিল কমিউনিটি কলেজে। কি সাবজেক্ট নিয়ে পড়ছিল আমি জানি না। ফোনে 24 আওয়ার্সের মধ্যে সে 10 আওয়ার্সই ফোনে কথা বলতো। আমার না ভাল লাগতো না এতক্ষণ ফোনে কথা বলা, কেমন না, আমি তো ইউজ টুও না। সম্পর্ক খারাপ পর্যায়ে, তার সাথে কথা বলে আমার আর মিলছিল না কোনো কিছু। আর আমিও আসলে অ্যাকচুয়ালি হ্যাপি না। তার মেন্টালিটি আমার মেন্টালিটি মনে হয় যে 2 জন ভিন্ন গ্রহ থেকে আসছি এরকম। তো একদিন সে আমাকে ফোনে বলতেছে যে তোমার মতো পাগলের আমেরিকাতে জায়গা নাই। তো এই কথাটা না আমার মাথায় খুব লেগেছে। তখন আমি ওকে বললাম যে তোমার কি এমন আমেরিকা, আমি আফরোজা একদিন গিয়ে দেখিয়ে দিব। এটা বলে আমি ফোন রেখে দিছি। তারপর যাই হোক, 2 ফ্যামিলির মতামতে আমাদের ডিভোর্স হয়ে যায়। কি বলেন? ওই আমেরিকাতে থাকলো, আপনি বাংলাদেশে থাকলেন, মাত্র 14 দিনের সংসার, ডিভোর্স হয়ে গেল? ডিভোর্স, হ্যাঁ, 6 মাসের মাথায় ওর দুলাভাই আমাদের বাসায় ডিভোর্স লেটার নিয়ে আসে। মানে ডিভোর্সের জন্য কি আপনি নিজে প্রিপেয়ার ছিলেন বা এরকম একটা হতে চাচ্ছে? আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম, আসলে আমি মেনে নিতে পারছিলাম না। ডিভোর্স হয়ে যাওয়ার পরে এখন আমার মাথায় একটাই পোকা
যে নো ম্যাটার হোয়াট আমার আমেরিকায় যেতে হবে। আচ্ছা, তো আপনার ফার্স্ট জামাই যিনি আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছেন এই সেন্টেন্সটা, তোমার মতো মানুষের আসলে আমেরিকাতে জায়গা নেই, পাগলের আমেরিকাতে জায়গা নাই। আচ্ছা, তো তারপর আমি চিন্তা করলাম যে কিভাবে আমি আমেরিকা যাব। আর তখন সবসময় তাহাজ্জুদের নামাজ পড়তাম আর আল্লাহর কাছে কান্নাকাটি করতাম, আল্লাহ তুমি আমাকে একটা ওয়ে দেখিয়ে দাও। তারপর আমি না প্রথম আলো পত্রিকা আমাদের বাসায় রাখতো, তো ওখানে ওই যে পাত্র চাই পাত্রী চাই কলামটা আছে না, আমি প্রত্যেক দিন ওই যে পাত্র চাই বিদেশে থাকে আমেরিকা এগুলো দেখা শুরু করলাম। মানে আমাকে যেভাবেই হোক আমেরিকা যেতে হবে এবং যাওয়ার রাস্তা হচ্ছে আমেরিকান একটা পাত্রকে বিয়ে করতে হবে। হ্যাঁ, আমেরিকান পাত্রকে বিয়ে করতে হবে। তো আমি করলাম কি, এরকম করতে করতে আমি অনেকগুলো নাম্বারে কল দিলাম, থাকে না প্রত্যেক দিনই আমি দেখি আর মানে ফোন নিয়ে কল করা। তো এরকম করতে করতে একজনকে আমি পাই, সে আমেরিকাতে থাকে, তার নাম ছিল অনিতাভ। তো তার সাথে আমি বাইরে প্রথমে দেখা করি। তখন কি লেখাপড়া বন্ধ আপনার? তখন আমার লেখাপড়া বন্ধ, হ্যাঁ, ডিভোর্সের পর আমি পড়াশোনাটা স্টপ করে ফেলি। তো সে আমার সাথে দেখা করলো, সে আমাকে পছন্দ করলো, তার বয়স অনেক বেশি ছিল, 55+। তো সে আমার বাসায় প্রস্তাব পাঠায়, ঠিক আছে। নিশ্চয়ই আগে বিয়ে শাদী করা ছিল? না, বিয়ে শাদী করেন? নো। আচ্ছা। তার মুখে না অনেক বসন্তের দাগ ছিল, বাট সে যখন ইয়াং ছিল তার চেহারা একদম ডুপ্লিকেট অমিতাভ বচ্চনের মতো ছিল। সে আমাকে তার ইয়াং কালের ছবি দেখিয়েছে, মুখে কি একটা স্কিনের প্রবলেম হয় এরকম, মুখটা কেমন যেন লাগে, আপনি নিজে দেখলে নিজেও ভয় পেয়ে যাবেন এইরকম তার চেহারা। তো আমাদের বাসায় যখন বিয়ের প্রস্তাব নিয়ে আসলো, আমার বাবা যখন ওনার চেহারাটা দেখলেন, উনি তার সাথে ওনার একটা ফ্রেন্ডকে নিয়ে আসছিলেন, ঠিক আছে। ফ্রেন্ডকে নিয়ে আসলেন, আসার পরে তো আমার বাবা ওনার ফ্রেন্ডকে বললেন যে ওর জায়গায় যদি আপনার মেয়ে থাকতো তাহলে আপনি কি এই লোকটার সাথে তাকে বিয়ে দিতেন? তো সে বলল যে না চাচা, আমি যদি আপনার পজিশনে থাকতাম আমি দিতাম না। তো যাই হোক, আলটিমেটলি ওই রিলেশনটা আর কন্টিনিউ হলো না। আপনার টার্গেট ছিল যেভাবেই হোক আমার আমেরিকায় যেতে হবে। বুঝতে পারছি আমি। তারপরে আমি কি বলে এটাকে, আমি ওই ভাইয়াটার ফোন নাম্বার রেখে দিলাম, ওর যে বন্ধুটাকে নিয়ে আসছে সাথে, ওই বন্ধুটাকে আমি বলছি যে ভাইয়া যেভাবে হোক, উনিও আগে আমেরিকাতে ছিল, ওনার নাম বাবুল ভাই। তো উনি বললো যে দেখো তো তোমার, তো আমি তাকে বলছি যে দেখেন আমি আসলে আমেরিকায় যেতে চাই, সেটা যেভাবেই হোক। তো সে আমাকে বলল দেখো আমার অনেক পরিচিত ফ্রেন্ড আছে যারা আমেরিকাতে থাকে, তো তুমি একটা কাজ করো, তুমি আমার ফোন নাম্বার রাখো, আমি তোমাকে যেভাবেই হোক আমি ম্যানেজ করে দেবো একটা ভালো ছেলে। তো পরে আমি বাবাকে বললাম যে আমি প্রাইভেটে ভর্তি হব, অলরেডি বিয়েতে ওখানে 1.5 বছর চলে যায়। তো 2 দিন পরে তার সাথে আমার দেখা হয়, ওই যে আমার একই কথা যে আমার আমেরিকান ছেলে বিয়ে করতে হবে, আমার আমেরিকায় যেতে হবে। আমেরিকান ছিল? হ্যাঁ, সেও আমেরিকান ছিল। ক্রেজি, মানে আমি জানি না, মানে আমি হওয়ার কি আছে, আই ডোন্ট নো, লাইক আমার মাথায় তখন যে আমার আমেরিকা যেতে হবে ওই রকম একটা। ইভেন সে তো আপনার লাইফে নাইও, সে যে আপনাকে মাঝে মাঝে পোক করে তাও তো না, সে হারায় গেছে। আপনি গিয়ে একসময় আমেরিকাতে গেলেন কিন্তু সে তো দেখলো না, তাহলে কি দরকার আছে এটা? আই ডোন্ট নো, মানে জেদ মানে জেদ মানে যেতেই হবে। আর জেদ মানুষকে ধ্বংস করে অনেক সময়, ডেফিনেটলি করে, অনেক সময় করে। তো পরে আমি ওনার সাথে দেখা করলাম, দেখা করার পরে আমি ওনাকে বললাম যে আমি আমেরিকায় যেতে চাই, আমি শুনেছি আপনি আমেরিকাতে থাকেন, আপনার কাছে অনেক ছেলে আছে, তারা ইয়ে করবে, লাইক আপনি আমাকে একটা ব্যবস্থা করে দিবেন। তো সে আমাকে সাজেস্ট করলো যে তুমি ভালোভাবে পড়াশোনাটা কন্টিনিউ করো, আমি তোমার জন্য খুঁজবো আস্তে আস্তে। তো তার সাথে পরিচয় হওয়ার 1.5 বছর পরে তার একটা ফ্রেন্ডের সাথে সে আমাকে এঙ্গেজ করানোর চেষ্টা করে, কিন্তু আনফর্চুনেটলি ওইটা হয় না, গেল ওইটা। তারপরে আমি জুয়েলকে বললাম যে দোস্ত প্রথমটা তো কাজ হলো না, তুমি একটা কাজ করো। ও আমাকে বলেছে ঠিক আছে, আমার কাছে আরেকটা ছেলে আছে, তুমি ওর সাথে কথা বলে দেখো। তো আমি একদিন 2010 সালেই, হ্যাঁ 2010 সালে, এটা নভেম্বরের 25 তারিখ হবে। তো নভেম্বরের 20 তারিখ আমি ওকে বললাম কি ব্যাপার, তোমার ফ্রেন্ড তো আমাকে ফোন দিচ্ছে না। পরে আমি বললাম যে তুমি একটা কাজ করো, তোমার ফ্রেন্ডের নাম, আমি জুয়েলকে বলছি যে তোমার ফ্রেন্ডের নাম্বারটা দাও, আমি কল করি। ও আমাকে বললো যে না, আমার ফ্রেন্ড তোমাকে কল করবে, তাহলে তোমার ভ্যালুটা থাকবে তার কাছে। তো ঠিক আছে, তো ও নভেম্বরের 24 তারিখ আমাকে ফোন করে, ওনার নাম ছিল বা ডাক নাম। তো কথাবার্তা বলার এক পর্যায়ে সে আমাকে বলছে যে আমি না ফুচকা এখানে খেতে পারি না। কেন? বলে এখানকার পানিতে আমার প্রবলেম হয়, আমার পেট খারাপ হয়ে যায় বাইরের ফুচকা খেলে। তো আমি সে ওকে ফাইন। তো আমি সে আমার সাথে দেখা করতে চায়। তো নভেম্বরের 25 তারিখে আমি সকালবেলা তার সাথে দেখা করলাম তার বাসায়। সে তখন বনানীতে থাকতো। তো আমি যাওয়ার সময় না ফুচকার সব কিছু নিয়ে যাই, যা যা লাগবে, ধনেপাতা কাঁচামরিচ থেকে শুরু করে এভরি সিঙ্গেল থিং নিয়ে যাই। কেন নিয়ে যান?
সে আমেরিকা যেতে হবে না, হ্যাঁ ইটস কাইন্ড অফ আমেরিকা যেতে হবে, প্লাস সে এটা খেতে পারে না। লাভড আমেরিকা, বাট বিষয়টা হচ্ছে কি ওনাকে কি আপনার পছন্দ হয়েছিল বা এরকম কোনো কিছু না? বলি আপনাকে, তো আমি যখন গেলাম, ও যখন দরজাটা খুললো, হ্যাঁ, আমি মনে মনে আমার ফ্রেন্ডকে গালি দিলাম যে আমার কোথায় পাঠাইছে, ওরে গালি দিচ্ছি আমি লিটারালি। তো আমি ওর বাসায় ঢুকলাম, প্রথমে ওকে ভালোবাসি নাই, ওর বাসার প্রেমে পড়ে গেছি। আমার যে ড্রিম হাউস ছিল, ওই ড্রিম হাউসটা দেখলাম। আই ডোন্ট নো আমি তখন কেন করলাম এটা, ঠিক আছে? তো কিন্তু আমার ওই ফ্রেন্ডটা বলেছিল ও খুব খুব ভদ্র, খুবই খুবই ভদ্র, অতটুকুই। ওর সম্পর্কে আর কিছু জানি না, ওর ফ্যামিলি কি করে, ওর কি পড়াশোনা, ও কি করে ওখানে, আমি কিচ্ছু জানি না। গল্প করতে থাকি আমরা, 32 বছরের ডিফারেন্স তখন মনে হয় নাই আমার। লাইক ওর সাথে যখন আমি গল্প করতাম, কথা বলতাম। আপনার থেকে ওর 25 বছরের ডিফারেন্স ছিল? 33 বছরের ডিফারেন্স ছিল। 33 বছরের ডিফারেন্স? হ্যাঁ, আমার তখন 20 বছর, ওর তখন 53 তখন ওর। কিন্তু আমার জন্য তখন ফ্যাক্ট ছিল না, আমেরিকা হলেই হয়। তো যাই হোক, ওর বাসার প্রেমে পড়লাম, বাসার সব কিছু আমার ভালো লাগলো। ওর খুব শৌখিন প্রকৃতির মানুষ ছিল। তো গল্প করলাম, তারপরে দিনটা ছিল বৃহস্পতিবার। ওর সাথে যখন আমার প্রথম দেখা হয় নভেম্বরের 25 তারিখ, ওইখান থেকে রিক্সায় করে সে আমাকে মুগদা, লাইক কমলাপুর রেল স্টেশন পার হয়ে আরও ভিতরে আমাদের বাসা, সেই বনানী থেকে রিক্সায় করে সে আমাকে ওই দিন বাসায় পৌঁছে দেয়। শুক্রবারে আবার আমি গেলাম ওর বাসায়। কিন্তু আপনার ওকে তো ফার্স্ট টাইম দেখেছে, খুব একটা ভালো লাগেনি? না, ভালো লাগে না, কিন্তু ওর সাথে যখন আস্তে আস্তে কথা বলা শুরু করলাম, ওর আস্তে আস্তে না ভালো লাগাটা শুরু করলাম, মানে কথাবার্তাগুলো খুব ভালো লাগা শুরু করলো। ওর প্ল্যান ছিল যে ও বাংলাদেশে থাকবে না, ও আমেরিকা থেকে চলে আসে, বাংলাদেশে সেটেল হবে। কিন্তু 2 বছর বাংলাদেশে থাকার পরে ওর আর ভালো লাগে না। যেই মানুষটা 30 বছর আমেরিকাতে ছিল, তার তো এইখানে এসে ভাল লাগবে না। ও আমেরিকা থেকে সব কিছু গুটিয়ে চলে আসে, সে বাংলাদেশে থাকবে, বনানীতে সুন্দর একটা বাসা ভাড়া করে। ওই দিন প্রচণ্ড ঝুম বৃষ্টি, রাস্তার মধ্যে হাঁটু পানি হয়ে গেছে। তো আমার বাবা আমাকে, আমি যাব, একবার নিচে নামছি, আমার বাবা আমাকে ধমক দিয়ে উপরে নিয়ে গেছে, বলে এই বৃষ্টির মধ্যে তো কুকুরও বের হয় না, তুই কেন বের হবি, তুই বের হতে পারবি না। আর আমার মাথায় চিন্তা, আমি তোকে কথা দিয়ে ফেলছি যে আমি সকাল 10টার মধ্যে যেভাবে হোক আমি বনানীতে থাকবো, আমার তো যেতে হবে। পরে চিন্তা করে আব্বাকে বললাম, বাবা আজকে তো ইউনিভার্সিটিতে যেতেই হবে, কারণ ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরের ক্লাস যদি মিস করি সে অনেক রাগ হয়ে যাবে। এই কথা বলে আমি একটা রিক্সা নিয়ে আমি চলে গেলাম বনানী। যাওয়ার পরে সে আমাকে বলল যে তোমার ফ্যামিলিতে কেউ আমার কথা জানে? আমি বলছি যে না, কেউ জানে না। না সরি, আমি এই কথাটা আমার মায়ের সাথে শেয়ার করেছিলাম যে মা, আমি এরকম একজনের সাথে কথাবার্তা বলি, ভালো লেগেছে। আমার ডিভোর্সের পরে আমার মা আমার বেস্ট ফ্রেন্ড হয়, আমি আমার মায়ের সাথে সব কথাই শেয়ার করি, আমি কোথায় কি করি না করি। তো আমার মা তখন আমাকে বলল যে তুই একটু আমাকে বিয়ে করার আগে, তুই যদি বিয়ে করতে চাস আমাকে একটু দেখাস বিয়ে করার আগে। তো ও যেদিন আমাকে বাসায় পৌঁছে দেয়, আমি গিয়ে আম্মাকে বলি যে আম্মা আসছিল। তো আম্মা বলে তুই আমাকে একটু ফোন করে বলতে, আমি না হয় বারান্দা থেকেই দেখতাম। যাই হোক, তারপর আমি ওর বাসায় যাই। যাওয়ার পরে সে আমাকে বলে যে তোমার ফ্যামিলিতে তোমার সাথে কার ফ্রেন্ডলি রিলেশনশিপ? আমি আমার মায়ের সাথে, আর আমার মায়ের সাথেই মোস্টলি। তো আমাকে বললো যে তুমি তোমার মাকে ডাকো, তোমার বড় ভাইকে ডাকো। তখন আমি আমার বাবাকে প্রচণ্ড ভয় পেতাম। পরে আমি ওকে বললাম যে দেখেন মা যদি আসে, ভাইয়া যদি আসে, আপনাকে দেখে জীবনও এখানে বিয়ে দিবে না। তো ও বললো যে ঠিক আছে, তোমার মাথা গরম হয়ে আছে, একটা কাজ করো, তুমি লাঞ্চ করো, লাঞ্চ করে ঘুমাও, ঘুম থেকে উঠে মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করে আমাকে তোমার সিদ্ধান্ত জানাও। তো আমি লাঞ্চ করলাম, ঘুম থেকে উঠলাম, উঠে আমি বললাম যে না, আমি বিয়ে করব, আমি এক পায়ে দাঁড়া। তো ও বলে যে ঠিক আছে তাহলে চলো। প্রথমে আমরা বনানী মসজিদে যাই। মসজিদে গিয়ে ও একটা মুয়াজ্জিমকে জিজ্ঞেস করে যেখানে বিয়ে পড়ানো হয় কিনা। সে তখন জানতো না বিয়ে কোথায় পড়ানো হয়, ওর ধারণা ছিল যে বনানী মসজিদে বিয়ে পড়ানো হয়। তো আমরা বনানী মসজিদে গেলাম। যাওয়ার পরে ওখানে বললো যে না, আমরা এখানে বিয়ে পড়ানো হয় না, কাজী অফিসে বিয়ে পড়ানো হয়, আপনার গুলশান 2 নম্বরে কাজী অফিস আছে, আপনারা ওখানে যান। তো রিক্সায় করে গুলশান 2-এ গেলাম। আমরা একটা সিএনজি এলাকায় জিজ্ঞেস করলাম, সে বলে যে গুলশান 2-এ কোনো কাজী অফিস নাই, উত্তরা আছে কাজী অফিস, উত্তরা চলেন।
তো ও বললো যে না, কি বলে, প্রত্যেকটা এরিয়াতে তো একটা করে কাজী অফিস থাকে। তো কে যেন রাস্তায় একজনকে জিজ্ঞেস করলো যে কাজী অফিস কোথায়, বললো যে গুলশান একে। আবার গুলশান একে গেলাম। আমরা একটা ওই যে কি বলে ইস্ত্রি করে যে ধোপার দোকান না, ওখানে কেউ জিজ্ঞেস করলো যে এখানে কোনো কাজী অফিস আছে কিনা গুলশান একে। তো সে বললো যে না, আপনি গুলশান 2-এ যান, কাঁচা বাজারের উপরে দোতলায় কাজী অফিস আছে। ওখানে যাওয়ার পর একটা ঝামেলা হলো কাবিনের টাকা নিয়ে। কাজী জিজ্ঞেস করলো যে কত টাকা কাবিন। আপনারা দুজনেই তো, আর তো কেউ না? আর কেউ নাই। হ্যাঁ, সাক্ষী আমরা বলেছি যে আমরা পরের দিন এসে দিয়ে যাব। আচ্ছা, সাক্ষী, উকিল টুকিল সবকিছু। তো পরে আমাকে ও বললো যে তুমি বিয়ের কাবিনের টাকা কত চাও? তো আমি বলছি যে 50,000। তখন কাজী বলতেছে বিয়ের কাবিন তো এত কম হয় না। তো ও আমাকে বললো তাহলে তুমি কত চাও? আমাকে বলছে আমি তাহলে 1 লাখই দাও। তখন কাজী বললো যে আপনাদের স্ট্যাটাস অনুযায়ী 1 লাখ যায় না। তো ও তখন বলতেছে তাহলে 10 লাখ দাও। আমি বলি যে না, কারণ কাজীরা যে প্রত্যেক লাখে 2,000 করে দেওয়া লাগে ওদেরকে। তা আমি বলি কেন শুধু 10 লাখ টাকা কাবিন দিয়ে 20,000 টাকা ওদেরকে দাও, আবার বিয়ের জন্য আরও 5,000, টু মাছ। আমি যে না, কোনো দরকার নাই। পরে কাজী ও বলতেছে তাহলে কাজী সাহেব আপনিই বলেন কোনটা আপনার মডারেট অ্যামাউন্ট হবে। তো কাজী বলে যে তাহলে 4 লাখ করেন। তো আমি যখন কবুল পড়ি তখন মাগরিবের আজান দিচ্ছিল। তারপরে বাসায় আসলাম। ও আমাকে বিয়ের পরে মনে হয় প্রায় 200 রজনীগন্ধা কিনে দেয়। আমার রজনীগন্ধা খুব প্রিয় একটা ফুল। ওর দিক থেকে কোনো আত্মীয় ছিল না? না, কেউ ছিল না। ইভেন ওরা কয় ভাই বোন, ওর মা বাবা কি আছে না আছে আমি কিচ্ছু জানি না। ও ম্যান, আমি কিচ্ছু, আমি বিং সো ক্রেজি ফর হিম। আই ডোন্ট নো আমি কেন ক্রেজি ছিলাম। লাইক ওর কথাবার্তা কিছু একটা আমাকে মানে ওর কথাবার্তা, আচার ব্যবহার আমার প্রতি ও খুব কেয়ারিং ছিল। আপনারা যারা গল্পটা শুনছেন বা দেখছেন তাদের অনেকেরই আমি বারবার বলছি যে ওনাকে জাজ করতেছেন। আমি জানি এই গল্প যারা দেখবেন তারা ম্যাক্সিমাম এই কাজটাকে করবেন। ডোন্ট জাজ হার। আপনারা নিজেকে প্রশ্ন করেন এগুলো আমাদের লাইফে ঘটে কিনা, তাহলেই বুঝতে পারবেন। ওকে, তারপর? ও অনেক কেয়ারিং ছিল, আমাকে একটা বেবির মতো ট্রিট করতো। ওকে, বাট এটা খুব অল্প সময়ের জন্য না, আপনার 1 সপ্তাহ তো হয় নাই, তার মধ্যে দুই সপ্তাহ। নভেম্বরের 24 তারিখে, নভেম্বরের 25 তারিখে দেখা হলো, ডিসেম্বরের 9 তারিখে বিয়ে করলাম। তার আগে মোট 4 বার না 5 বার দেখা হয়েছে ওর সাথে আমার। তো আপনি এর মধ্যেই আপনি কেয়ারিং এর ব্যাপারটা নিয়ে আসছেন, মানে এত দ্রুত আপনি ওর প্রতি ডিভোটেড হয়ে গেলেন। হ্যাঁ, জানি না কেন, লাইক হঠাৎ করে ওর প্রতি আমার ডিভোশনটা চলে আসলো। তো আমার মা বাসায় ছিলেন না। তখন পর্যন্ত আপনি জানেন যে ওর ফ্যামিলির কে কোথায় আছে, কি করছে? কিচ্ছু জানেন না? জানি না, কিচ্ছু না। তারপর আমি আমার মাকে ফোন করলাম। আপনার মনে হয় না যে আপনি অনেক ভয়ঙ্কর রকমের ক্রেজি কাজ করে ফেলেছেন ওই সময়টাতে? না, তখন মনে হয় সেটা তো আপনার ফ্যামিলি করেছিল একটা। আপনি যদি আপনার কথা যদি সত্য মেনে নেই, কারণ এই প্রশ্নগুলো আমাকে করতে হবে। আপনার ফার্স্ট হাজবেন্ডের ক্ষেত্রে আপনার ফ্যামিলি একটা বড় ভুল করেছিল অ্যাকর্ডিং টু ইউর ভয়েস, যে তারা কোনো কিছু দেখেনি, জানেনি, শোনেনি। তো সেম ভুলটা থেকে তো আপনার মানে শিক্ষা নেবার কথা। সেক্ষেত্রে আপনি একই ভুল এত রাফলি কেন করলেন? আমি জানি না এটা ভুল হয়েছে না, শুধু ফিউচারে বলে দেবে। ওই যে আমেরিকা যেতে হবে, মাথার মধ্যে ভূত। ও আমাকে পাগল বলেছে, যেতে হবে আমেরিকা, দেখাতে হবে ওকে। আমি পাগল না, আমি এই সুস্থ ভদ্রলোক মানুষ। যে আসলে আমেরিকাতে থাকে এটা আপনি নিশ্চিত ছিলেন? হ্যাঁ, কারণ আমার ফ্রেন্ড যে জুয়েল, ও আমাকে বলছে ও আমেরিকান সিটিজেন। আপনি ওকে ব্লাইন্ডলি বিলিভ করতেন? হ্যাঁ, ওকে আমি ব্লাইন্ডলি বিলিভ করতাম অনেস্টলি। বিয়ে করার পর আমি মাকে ফোন করে, আমার বাবা ফোনটা ধরার পরে আমার বাবা আমি জিজ্ঞেস করলাম মা কোথায়? বলে বাইরে হাঁটতে গেছে। বলে তুই কই, বাসায় আসবি না? তখন বাজে রাত 8টা। আমি বলি বাবা আমি তো বিয়ে করে ফেলছি। আমার বাবার প্রথম কোশ্চেন ছিল ছেলের বয়স কত। মাই গুডনেস, কেন? কারণ বাবা জানে আমি ক্রেজি, আমেরিকা যাওয়ার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। আর ওই যে প্রথমবার যে একটা ছেলেকে আনছিলাম বাসায়, ওর বয়স যে 55+ ছিল, এর জন্য বাবার প্রথম কোশ্চেন ছিল ছেলের বয়স কত। তো আমি নাম্বারটা বলছিলাম না। বাবা বলে কত? 45। আমি বলি যে না, আর একটু বেশি। বাবা বলে 46। আমি বলি যে না, আর একটু বেশি। বলে 48। আমি হ্যাঁ 48। 53 আমি বলি নাই তখন। ইভেন তখন আমি নিজেও জানতাম না ওর এই যে 53। তারপরে বাবা ফোনটা রেখে দেয়। না, হ্যাঁ, বাবা ফোনটা রেখে দেয়। তারপর আমার মা ফোন করে হাউমাউ করে কান্না, যে মা তুই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললি, এত একটা কাজ করলি, আমি তো তোর সাথে ফ্রি ছিলাম, তুই তো আমাকে অ্যাটলিস্ট ফোন করে বলতে পারতি, তুই কেন বললি না? এদিক দিয়ে সারা রাত আমি টেনশন যে ও পরের দিন সকালবেলা আমাকে শ্বশুর ওর মায়ের সাথে পরিচয় করিয়ে দিবে।
আমি টেনশনে সারা রাত ঘুমাতে পারি নাই। ওর মাকে ফোন করে বলে কি, মা ওরা প্রত্যেক শুক্রবারে ওরা 2 ভাই ওর মায়ের কাছে ও সকালবেলা নাস্তা খেত। তো আমার হাজব্যান্ড ফোন করে বলছে যে মা আমার একটা বন্ধু আসবে বাসায় নাস্তা খেতে, নাস্তা একটু মানে বেশি করে বানিয়ে রেখো। তো সে ওইখান থেকে আসে, বনানী থেকে তাকে পিক করে তারা 2 ভাই মিলে যায় মাকে দেখতে, মায়ের সাথে সকালে তারা নাস্তা করে প্রত্যেকদিন শুক্রবার, এটা তাদের রুটিন। তারপর সারা রাত আমাদের ঘুম হয় নাই। এই ভদ্রলোক কি আগে বিয়ে করেছিলেন? না, কখনো না। কোনোদিন করেন নাই? না। তখন পর্যন্ত আপনি জানতে পেরেছেন যে কেন বিয়ে করেনি? না, আমি জিজ্ঞেসও করিনি। তখন পর্যন্ত